আমাদের বিশেষ আকর্ষণীয় জিনিস আমরা পেয়ে গেছি। আমি মূলত এই জিনিসটা দেখার জন্যই এইখানে এসেছি। এখানে সেই সময়ের যুদ্ধে ব্যবহার করা সেই বন্দুক রাখা আছে। 1971 সালের যেই যুদ্ধ আমাদের এই সুন্দর দেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার উদ্দেশ্যের গন্তব্যস্থান হলো মুক্তিযুদ্ধ জাদুঘর। সেখানে গিয়ে কি কি দেখা যাবে আমি এর কিছুই জানি না। খুব আগ্রহ নিয়ে আমি যাচ্ছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। শহরে রিক্সা নিয়ে ঘুরতে বিষয়টা আসলেও মনোমুগ্ধকর। আমি আছি এখন গুলিস্তান। সারা রাস্তা উল্টাভাবে মাস্ক পরে আছি। চলে আসলাম মেট্রো রেলের সামনে। গুলিস্তান থেকে মেট্রো রেলে চড়ে এক রাস্তায় নামিয়ে দিবে আগারগাঁও। মেট্রো রেলের টিকিট কেটে নিলাম, আর এখন মাত্র অপেক্ষা মেট্রো রেল আসা অবধি। দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। ভদ্রতা বজায় রেখে মেট্রো রেলের ভিতরে আমি ভিডিও ধারণ করলাম না। মেট্রো রেলে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে পড়লাম। এখন শুধুমাত্র একটা রিকশার প্রয়োজন। কোথা থেকে চড়বো বুঝতে পারতেছি না। অটো যায় না? ভাড়া কয়টা? 30 টাকা। আগের মতো ভুলটা আর করলাম না। এবার ভাড়াটা জিগিয়েই রিকশায় চললাম। বৃষ্টি নেমেছে, আর সেই জন্যই রাস্তাগুলো অনেক পরিষ্কার দেখাচ্ছে। বিষয়টা হলো এখানে কোনো রকমের যানজট নেই, তাই রাস্তা চলতে খুবই সহজ হচ্ছে। সামনেই যে সাদা বিল্ডিংটা দেখাচ্ছে ওটাই নির্বাচন অফিস। এটাই বাংলাদেশের প্রধান কার্যালয়। রাস্তা শেষ হচ্ছে না, অথচ ম্যাপে দেখলাম মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। রাস্তার পাশে ঝাঁকে ঝাঁকে পুলিশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রশাসন দেখলেই এখন আরো বেশি ভয় লাগে। মনে মনে ভাবলাম, অযথাই দাঁড়িয়ে থাকে, কোনো ঝামেলা হলে তারা সরে পড়ে। আমি এখানে একটু খেয়াল করলাম, এত পরিষ্কার রাস্তা, তারপরও ফুটপাতে ময়লা জমিয়ে রেখেছে। এখনো জাদুঘর না পাওয়াতে আমি বড় বড় প্রতিটা বিল্ডিংকেই জাদুঘর ভেবে নিচ্ছি। একটা পতাকা দেখতে পেলাম, মনে হচ্ছে এটাই সেই বিল্ডিং যা আমি খুঁজছি। পৌঁছে গেলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমি সত্যিই বলছি, আমি ঠিক জানি না এখানে কিভাবে ঢুকতে হয়। বন্ধ নাকি? ঢুকতে হয় না? এরপর সামনে আগাইতে থাকলাম। সামনে একজন দাঁড়িয়ে আছে, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। আসসালামু আলাইকুম, প্রবেশদ্বার কি খোলা? জি, ভিতরে প্রবেশ খোলা। লোকটি বলল, হ্যাঁ, প্রবেশ করা যাবে। এই কথাটা শুনে আমার ভিতরে একটু ভালো লাগলো। জায়গাটা ফাঁকা লাগছে, কাউকে দেখতে পেলাম না। কোথা থেকে কিভাবে টিকিট কাটবো আর কিভাবে ভিতরে ঢুকবো এর কিছুই আমি জানি না। নিচের দিকে ক্যামেরা ধরতেই অপরূপ সৌন্দর্য চোখে পড়লো। এখানে পুরো মাঠ, আমি কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম, তাহলে কি আমাকে এখান থেকেই ফিরে যেতে হবে? অবশেষে একটা লোক দেখলাম, সে এদিকেই আসতেছে, আর আমিও এগিয়ে গেলাম। ক্যামেরা একটু নিচের দিকেই ধরে রাখলাম, কারণ কারো ব্যক্তিগত খারাপ লাগতেই পারে। তার থেকে আমি যেই তথ্যগুলো পেলাম তাতে আমার মন অন্যরকম হয়ে গেল। পরে বুঝলাম সেও ট্যুরে এসেছে। এত কষ্ট করে আসলাম, যদি ঘুরতেই না পারি, ভিতরে ঢুকবারই না পারি, তাহলে কেমন এটা? ভাবলাম আমাকে সঠিক তথ্য নিতে হবে। সে সঠিক তথ্য আমাকে দিতে পারছে না। সঠিক তথ্যের জন্য আমাকে দারোয়ানের কাছে যেতে হবে। প্রবেশ করতে দিব না ভিতরে? ভিতরে গিয়ে ঢুকতে দেবো না? বললো যে প্রোগ্রাম করা বলে ঢুকতে দিতেছে। প্রোগ্রাম মানে এমনি জনসাধারণ ঢুকতে দিতেছে, মানে প্রোগ্রাম। তবে দারোয়ান আমাকে আশ্বাস দিল, ভিতরে প্রবেশ করতে হলে টিকিট লাগবে এবং উপরের ডান পাশেই কাউন্টার। ভিতরে কি ক্যামেরা চালানো যাবে? এটা পারমিশন নিতে হবে। ভিতরে ঢোকার জন্য আমি টিকিট কাটলাম 50 টাকা দিয়ে। ক্যামেরা চালানোর অনুমতি চাইলাম, তবে শুধু ছবি তোলার অনুমতি আছে, ভিডিও করার অনুমতি নেই। আমি প্রথমবার আসলাম জাদুঘরে, কোনো এক জাদুঘরে ভ্রমণ করার জন্য। আমি এই প্রথমবার আসলাম, এর আগে আমি কখনো আসিনি কোনো জাদুঘরে।
আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে লাগলাম। আমি আসলে বুঝতে পারতেছি না কোথায় ঢুকবো। ভিতরের দিকে ঢুকেই শুধু সুড়ঙ্গের মতো রাস্তা পেলাম দিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সময় তোলা ছবিগুলো। 70 দশকে মাটি দিয়ে কিছু শিল্পকলা তৈরি করা হয়েছিল, তাই রাখা হয়েছে এখানে। এখানে একটা ফুটেজ চলছে যা 71 সালে কোনো এক ভাষণ হবে। এখানে সৈয়দ মোহাম্মদ মনসুর আলীর গায়ের পোশাক সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্ধুরা চলুন কথা না বলে ধাপে ধাপে সবকিছু দেখানোর চেষ্টা করি। এই কক্ষে আমি পোশাক আর ছবি ছাড়া কিছুই পেলাম না। অন্য একটা কক্ষে যেতে হবে। এখানে একটা কাঠের মূর্তি রাখা হয়েছে যা 1960 কিংবা 1900 শতকের দিকে তৈরি হবে। পরক্ষণেই চোখ পড়লো নতুন একটা আকর্ষণীয় জিনিসের উপর। এটা আবার কি? লেখা পড়েই বুঝতে পারলাম এটা বাংলাদেশের প্রথম রেল পরিবহন এবং রেলপথ। এখানে স্থানের নামটাও দেওয়া আছে। এইখানে আসার পর আমার ভিতরে একটু ভালো লাগা কাজ করতেছে যে মুক্তিযুদ্ধের সময় যেই জিনিসগুলো আমরা কল্পনায় ভাবতাম, মুক্তিযুদ্ধের সময় যেইগুলো জিনিসগুলো ব্যবহার করা হতো সেই জিনিসগুলোই মূলত এইখানে রাখা আছে। এইখানে এসে দেখতে পারলাম তখনকার সময় এই বক্সটাই ট্রেনের প্রথম টিকিট বক্স ছিল। এইবার আমরা চলে আসলাম আমাদের আকর্ষণীয় একটা জিনিস দেখার জন্য। এইখানে যেই গাড়িটা রাখা আছে এটি 1960 সালের দিকে ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি ব্যবহার করতেন। এখানে একটা আজব এবং অনেক সুন্দর জিনিস দেখতে পেলাম। এটি হলো 4 নং সেক্টরের কমান্ডো মেজর CR দত্তের বায়োনোকুলার। প্রিয় দর্শক, সবচেয়ে মজার একটা জিনিস হলো এইখানে একটা জাইঙ্গা রাখা আছে আর তাতে লাগানো আছে মোটা করে পাটের দড়ি। ভাবা যায় একটা জাইঙ্গাই যদি এত বড় হয় তাহলে সেই মানুষের আকৃতিটা কত বড় ছিল। আমাদের বিশেষ আকর্ষণীয় জিনিস আমরা পেয়ে গেছি। আমি মূলত এই জিনিসটা দেখার জন্যই এইখানে এসেছি। এখানে সেই সময়ের যুদ্ধে ব্যবহার করা সেই বন্দুক রাখা আছে। 1971 সালের যেই যুদ্ধ আমাদের এই সুন্দর দেশকে উপহার দিয়েছিল সেই যুদ্ধেই এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো। বাংলাদেশে নিয়মিত বাহিনী ব্যবহৃত। এখানে লেখা আছে 7.62 SM রাইফেল, বাংলাদেশ নিয়মিত বাহিনী ব্যবহৃত। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ভ্রমণ করলাম জাদুঘরের ভিতরে, অনেক ক্ষুধা লেগেছে। জাদুঘরে আসলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো যুদ্ধের ব্যবহৃত সেই জিনিসপত্র দেখে। সমস্ত কিছু দেখলাম ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।